আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, নিশ্চয় সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করব যে রিসেন্টলি শেখ হাসিনার পতন হয়েছে, আপনারা সবাই জানেন। তো এরকম একজন সংগ্রামী দল এবং এরকম একজন ক্ষমতাবান নেত্রীর কি কারণে এত দ্রুত পরাজয় হলো বা এভাবে দেশ ছেড়ে পালাতে হলো, তার আসল কারণ কি? তো সেই বিষয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করব। আমি কোনো রাজনীতিবিদ নই বা কোনো বিশেষজ্ঞ নই, তবে আমার দীর্ঘ 20 বছরের অভিজ্ঞতা থেকে যা বুঝলাম সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করতেছি। যে ভুলে শেখ হাসিনার পতন হলো তার অন্যতম 1 নাম্বার কারণ হচ্ছে যে অহংকার ও একঘেয়েমি। কারণ ছাত্ররা প্রথম যখন কোটা আন্দোলনের দাবি করে, তারা কিন্তু সরকার পতনের ডাক দেয় নাই, কিন্তু ছাত্রদের সেই যৌক্তিক দাবিটুকু সে একঘেয়েমি করে রেখে দিয়েছে বা মানতে নারাজ ছিল, যা আমি যা বলছি তাই মানব না। আর যার কারণে এই পরিণতিটাই হলো, পতন হলো, অধঃপতন হলো। 2, প্রতিশোধ পরায়ণ। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সপরিবারকে হত্যা করা হয়েছিল, সেই প্রতিশোধটা নিতেই উনি এই ক্ষমতায় আসেন এবং বাবার প্রতিশোধ নেন। যারা হত্যা করছে তাদের ম্যাক্সিমাম সবারই ফাঁসির রায় দেন এবং যারা দেশে ছিল তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলায় এবং ফাঁসিও দেওয়া হয় অনেককে। পাশাপাশি যারা যুদ্ধ অপরাধে জড়িত ছিল তাদেরকেও বিভিন্ন বিচারের মাধ্যমে ফাঁসি দেয়, বিভিন্ন সাজা দেয়। তো এই যে প্রতিশোধ পরায়ণ একটা যে মনোভাব, এটা তার মধ্যে হয়ে গেছিল। আর এটা দীর্ঘদিন ধরে লালন পালন করে আসতেছিল, বিভিন্নভাবে যাকে যেভাবে পাইতেছিল বা তার মতের বিরুদ্ধে হলে ওই প্রতিশোধটা নিতেছিল, আর যেটাই তার জন্য বড় কাল হয়ে দাঁড়ালো। তৃতীয় যে কারণটা হচ্ছে জনগণের মৌলিক অধিকার হরণ। অর্থাৎ সাধারণ মানুষের যে অন্ন, বস্ত্র, বাসস্থান, খাদ্য, চিকিৎসা, এই যে জিনিসগুলা, এগুলা আওয়ামী সরকার বা শেখ হাসিনা সরকার যখনই আসছে তারপর থেকে দিন দিন করে বাড়তে থাকছে। মানুষের জীবন দুর্বিষহ কঠিন হয়ে পড়ছে, যার কারণে মানুষ এই শেখ হাসিনা সরকারের প্রতি আস্থা বা ভালোবাসা বা যেটা ভরসা হারিয়ে ফেলছে। আর যার কারণে মানুষ বিমুখ ছিল সরকারের প্রতি অনেকটাই, আর এটাই একটা অন্যতম কারণ। চতুর্থ, বাক স্বাধীনতা হরণ। অর্থাৎ মানুষের কথা বলার একটা স্বাধীনতা, যে একটা মানুষ প্রতিবাদ করবে, একটা বিষয়ে সরকারের আলোচনা করবে অথবা সমালোচনা করবে, তার ভালো মন্দ বলবে, এই যে বলাটা কোনোভাবে কেউ বলতে পারতো না। সামাজিক যোগাযোগ মাধ্যম হোক অথবা সরাসরি ফিল্ডে হোক বা কোনো এলাকাতে হোক, গ্রামে গঞ্জে যেখানে হোক, মানুষ এই কথাটা, কোনো একটা কথা এই সরকারের বিরুদ্ধে বা শেখ হাসিনার বিরুদ্ধে বলতেই পারত না। তো মানুষ যেন বোবা হয়েছিল, মানুষের বুকের মধ্যে না বলা অনেক কথা জমা ছিল, সেই কথাগুলা এই ছাত্র আন্দোলনের মাধ্যমে মনে ক্ষোভ হয়ে প্রকাশ হয়ে প্রস্ফুটিত হয়েছে। 5, ইসলাম এবং ওলামাদের প্রতি বিদ্বেষ। ইসলাম ধর্মকে নিয়ে প্রচারিত প্রসার করা হয়েছে, তার মধ্যে কোনো এরকম বিশেষ কোনো অ্যাক্টিভিটি দেখা যায় নাই। অথচ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই সমস্ত অ্যাক্টিভিটি বা তাদের প্রচার প্রসারের জন্য অনেক কাজ করে গেছে। এবং ওলামায়ে কেরামের প্রতি তার কোন ধরনের শ্রদ্ধা বা এই ধরনের কোন মনোভাব তার ছিল না, যেটার প্রতিফলন ঘটে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের উপর বর্বর নৃশংস হামলার মাধ্যমে। এবং অসংখ্য আলেম ওলামাদেরকে কি করছে, তারা গ্রেফতার, নির্যাতন করে বিভিন্নভাবে রাখছে, যার কারণে আলেমরা এবং ইসলামপন্থী যারা মানুষ, আমরা যারা ইসলামকে ভালোবাসি, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি, তারা সবাই তার প্রতি ছিল রুষ্ট, অর্থাৎ অতিষ্ঠ ছিল। এবং বিশেষ করে আল্লাহর রাসূলকে নিয়ে, ইসলামকে নিয়ে, আল্লাহকে নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করছে, কিন্তু এই বিষয়ে শেখ হাসিনা সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই। আর এর কারণেই ইসলামপন্থী মানুষের রোষানলে পরিণত হয়েছিল শেখ হাসিনা। 6, বিরোধী দলকে দমন এবং নিপীড়ন। অর্থাৎ বিরোধী দল যারাই ছিল তাদেরকে যে কোনোভাবেই হোক, যে কোনো উপায়ে হোক
দমন, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হত্যা এর মাধ্যমে তাদেরকে নিচু করে রাখতে চাইছে, তাদেরকে দমায় রাখতে চাইছে। দীর্ঘ 16 বছর যাবৎ এই দমন নিপীড়নের মাধ্যমে এই বিরোধী দলকে দমন নিপীড়ন করে রাখছে, যার কারণে তারাও এই সরকার শেখ হাসিনার প্রতি অতিষ্ঠ হয়ে গেছে এবং তারাও মরণপণ দিয়ে কামড় দিয়ে আঁকড়ে ছিল যে কখন সুযোগ পাবে এবং শেখ হাসিনাকে পতন করবে। আর সেটাই হয়েছে। যখন ছাত্র আন্দোলন শেষের দিকে এক দাবি তারা পেশ করছে, তখন বিরোধী দল সবাই এটার সাথে ঐক্যমত হয়ে এবং তারা আন্দোলনে নামছে, যার কারণে আন্দোলনটা আরো জোরালো হয়েছে এবং খুব অল্প সময়ের মধ্যে তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে, বাধ্য হয়েছে। 7, প্রশাসনকে দলীয়করণ। পুলিশ, র্যাব, বিজিবি, আনসার, সেনাবাহিনী এবং প্রশাসনিক অন্যান্য যে কার্যক্রম বা প্রতিষ্ঠান আছে, প্রতিটা প্রতিষ্ঠানে এরকম তাদের নিজস্ব দল ছাড়া অন্য কাউকে নিয়োগ দেয় নাই এবং নিয়োগের ক্ষেত্রে খুব সূক্ষ্মভাবে তার বাপ, দাদা, আত্মীয় স্বজন কারা কেউ বিরোধী দল করে কিনা, কোনো জামাত শিবির করে কিনা, বিএনপি করে কিনা, এটা খুব যাচাই বাছাই করে তারপর নিছে। 8, একদলীয় শাসন। শেখ হাসিনা চাইছে যে এক আওয়ামী লীগ এবং এই শেখ হাসিনা সরকারই শাসন করে যাবে, বাংলাদেশকে উন্নয়নের দিকে নিয়ে যাবে। আর এটার কারণে অন্যান্য সব দলকে দমন নিপীড়ন করে বিভিন্নভাবে কোনো দলকে করে সুযোগ দেয়নি। এটাই তার জন্য একটা কাল হয়ে দাঁড়াইছে। 9, উন্নয়নের নামে বৃহৎ বাজেট প্রণয়ন এবং দলীয় লোকদের দুর্নীতির সুযোগ। অর্থাৎ নতুন নতুন বিভিন্ন ধরনের প্রজেক্টগুলো নিচ্ছে, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, এই ধরনের বড় বড় প্রজেক্ট নিচ্ছে। আর বিভিন্ন বড় বড় প্রজেক্ট নেওয়ার মাধ্যমে তারা দেশের টাকা, অর্থ লুপাট করছে এবং দলীয় লোকদেরকে দুর্নীতি করার সুযোগ করে দিছে। আর এই মেগা প্রজেক্ট করতে গিয়ে যে পরিমাণ দেনা পাওনা হয়েছে, এটা সাধারণ মানুষের উপর বড় একটা চাপ সৃষ্টি হয়েছে। এই জন্য সাধারণ মানুষও এই উন্নয়ন কর্মকাণ্ডগুলো নিয়ে খুব ছিল। 10, বঙ্গবন্ধুর জীবন ও আদর্শকে অতি প্রচার ও প্রসার এবং জাতীয় অন্যান্য বীর সন্তানদের অবমূল্যায়ন। অর্থাৎ বঙ্গবন্ধুকে একমাত্র বাংলাদেশ এবং সারা পৃথিবীর আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। বঙ্গবন্ধু তো এমনি সম্মানিত, স্বাধীনতার জন্য উনি অনেক কিছু করছেন, ওনার সম্মান এবং ওনার কাজ অনস্বীকার্য, কিন্তু তারপরেও বঙ্গবন্ধুকে এত মূল্যায়ন দিতে চাইছে বা দিয়েছে যে প্রতিটি ক্ষেত্রে সব জায়গায় খালি বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু আর বঙ্গবন্ধু, হ্যাঁ, সব ক্ষেত্রে। কিন্তু তার সাথে যে আরো অন্যান্য লোক ছিল, ভাসানী, শেরেবাংলা একে ফজলুল হক সোহরাওয়ার্দী, তাজউদ্দিন আহমেদ, জাতীয় 4 অন্যান্য নেতারা এবং দেশের অন্যান্য আরো বীর সন্তান যারা ছিল বা দেশের জন্য যারা কাজ করছে, এদের কারোই কৃতিত্ব কিন্তু শেখ হাসিনা কখনো তুলে ধরে নাই বা প্রকাশ করে নাই। শুধু বঙ্গবন্ধুর দিকটাই তুলে ধরছে, যার কারণে জাতির অন্যান্য সন্তানরাও এই বিষয়ে খুব প্রকাশ করছে এবং জাতির এবং দেশের অন্যান্য সুনাগরিকজন এটা ভালো দৃষ্টিতে নেয় নেয়। পরিশেষে এই সব কিছু মিলাই মানুষ শেখ হাসিনার প্রতি অনেক বিদ্বেষ পরায়ণ হয়ে পড়ছিল, যার কারণে মানুষের মনের মধ্যে একটা চাপা ক্ষোভ ছিল। আর সেই ক্ষোভ থেকেই এই গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়েছে, যার কারণে একদিনের মধ্যে এবং মাত্র 2 থেকে 3 ঘন্টার মধ্যে শেখ হাসিনাকে বাধ্য করছে দেশ ছেড়ে পলায়ন করতে। আর এই কারণগুলোই হলো আমার দৃষ্টিতে শেখ হাসিনার এরকম দেশ ছাড়ার বা শেখ হাসিনার পতনের অন্যতম কারণ। আরো হয়তো অনেক কারণ থাকতে পারে, আমার ব্যক্তিগত মতামত এটাই। তো বন্ধুরা, আপনাদের মতামত কি? এরকম একটা স্বাধীনতা সংগ্রামী, এরকম একটা মুক্তিযুদ্ধের সরকার এবং শক্তিশালী সরকার পতন হওয়ার অন্যতম কারণগুলা কি? অবশ্যই আপনারা তা কমেন্টে করে জানাবেন। তবে কাউকে ছোট করা বা কাউকে খাটো করা বা হেনস্থা করার জন্য কথাগুলো বলি নাই, আমার নিজস্ব মতামত থেকে বলছি। আপনারা আপনাদের নিজস্ব মতামতগুলা প্রকাশ করতে পারেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।